আর আমার বোঝানোর দরকার নেই গঙ্গা। মা তোমাকে কাছে টেনে নিজেই তোমার সবটা বুঝিয়ে দিয়েছে। মনীষকে আমি আগেই বলেছিলাম যে এখন মাথা গরম করার সময় নয়, এখন যা করতে হবে ঠান্ডা মাথায় সংযত হয়ে করতে হবে। প্রতিমা ভুল করতেই পারে, কিন্তু ওকে বোঝালে কি ওর ভুলটাও বুঝতে পারবে? পারবে না। তোমরা ঝিলিকের মনের অবস্থাটা তো একবারও বোঝার চেষ্টাই করছো না। এই যে গঙ্গাকে নিয়ে প্রতিমা বাড়াবাড়িটা করছে, তার জন্য ঝিলিক কতটা কষ্ট পাচ্ছে বুঝতে পারছো? আমি যে প্রতিমাকে কথাগুলো বলেছি, কেন বলেছি, সে তো ঝিলিকের কথা ভেবে। দেখ, আমার মনে হয় ঝিলি কতটা অবুঝ নয়। হ্যাঁ, ওর কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু সেটা তো সাময়িক। মোট কথা, প্রতিমাকে কোনো রকম জোর করা যাবে না। প্রতিমা নিজেই একদিন রিয়েলাইজ করবে, ওর ভুল বুঝতে পারবে। সেদিনকে তো ওকে সত্যিটা বুঝিয়ে দিতে হবে না। ও তো বুঝতে পারবে যে ডিএনএ টেস্টের রিপোর্ট কখনো মিথ্যে হতে পারে না। ততদিন পর্যন্ত যার মনে যাই থাকুক না কেন, যার যত কষ্টই হোক না কেন, প্রতিমাকে সময়টুকু দিতে হবে। হ্যাঁ, গঙ্গাকে দেখে আমরাই যেরকম অবাক হয়ে গিয়েছি, সেখানে মেজ বৌমার মতো একজন হাইপার সেন্সিটিভ মানুষ সে তো ভুল করবেই। মনীষ, ওর মনের অবস্থা তো আমাদেরকেই বুঝতে হবে। বাবা, এই গঙ্গার ব্যাপারে আমার একটা কথা বলার আছে। ও এখানে আছে সেটা খুব ভালো কথা, কিন্তু ব্যাপারটা লোকাল থানায় একবার ইনফর্ম করা উচিত। দেখুন বাবা, গঙ্গার সম্পর্কে তো আমরা কিছু জানি না। ও বলেছে যে ও অনাথ, সেটা সত্যি নাও হতে পারে। তর্কের খাতিরে যদি মেনেই নি যে ও যা বলেছে সব সত্যি, তবুও সাবধানের তো মান নেই। একটা সম্পূর্ণ অচেনা অজানা মেয়ে আমাদের বাড়িতে কিছুদিন থাকবে, অ্যাটলিস্ট সেটা থানায় জানিয়ে রাখা দরকার তো। হ্যাঁ মনীষ, দেবেশ কিন্তু ঠিক কথাই বলছে। আইনের ব্যাপার আগেই সেরে ফেলা ভালো, কখন যে কি হয়। কিন্তু বাবা, একবার যদি থানায় ইনফর্ম করা হয়, পুলিশ কি শুধু ওইটুকুতেই থেমে থাকবে? একটার পর একটা প্রশ্ন উঠে আসবে, এবং তার জবাব আমরা নিজেরাই তো জানি না। আমার মনে হয় আমরা ওই অফিসার অরুণাংশু মুখার্জি, তার সাহায্য নিতে পারি। এটা অবশ্য আপনি ঠিক কথা বলেছেন। ঠিক আছে, আমি ওর সঙ্গে একবার কথা বলে নেব। ও হ্যাঁ রে মনীষ, একটা কথা তো তোকে বলতেই ভুলে গেছি। একটা দারুণ খবর আছে। কিছুদিনের মধ্যেই অতীশ ট্রান্সফার হয়ে কলকাতায় আসছে। কিছুদিন পর মানে কতদিন? এদিকে মমতা তো ওখানেই যাচ্ছে। যাক না, মা অতীশের ওখান থেকে ঘুরে আসুক। আমার তো যাবো যাবো করে যাওয়াই হলো না দিল্লিতে। তো মা গেলে অতীশের ভালো লাগবে। দরকার হলে অতীশের সঙ্গে একসঙ্গে ফিরবে মা। ফিরবার কথা তো পরে। তোমাদের মা একা একা এতটা পথ যাবে, আমার তো সেটাই চিন্তা। ও নিয়ে আপনি ভাববেন না বাবা, আমি মাকে ট্রেনে তুলে দিয়ে আসবো। আর একটা রাত্রির তো ব্যাপার, ওদিকে অতীশ আছে, ও ঠিক নামিয়ে নেবে মাকে। বাবা, আপনিও তো যেতে পারতেন এই বেলা, দিল্লিটা ঘুরে আসতে পারতেন। না না, বাড়ির এইরকম পরিস্থিতি, এখন আমি কোথাও গিয়ে এতটুকু শান্তি পাবো না। তাছাড়া তোমাদের মায়েরও সেই মত। আমি এখানে আছি বলেই ও তাও একটু নিশ্চিন্তে ঘুরে আসতে পারবে। এতগুলো বছর পর নিজের নাতনিকে আপন করে পেয়ে ওর তো এখন যত চিন্তা
সব ওই আমাদের ঝিলিককে নিয়ে। তোর কপালের দোষ দিচ্ছি কেন? তোর ভাগ্যের কোনো দোষ নেই। আজ পর্যন্ত তোর সঙ্গে যা হয়েছে সবকিছুর জন্য তুই দায়ী। তুই যে ভালো থাকতে চায় না, ভাগ্য কখনো তার সাথ দেয় না। সুখ তো তোর সহ্য হয় না। একটু ভালো থাকতে শুরু করলি, ওই বাড়ির লোকেরা একটু আদর যত্ন করছিল, ওরা তোকে মেনে নিয়েছিল, ব্যাস সেটাও হাতে তুলে ওই মেয়েটাকে দিয়ে দিলি। কেন এরকম করলি বল? তুই কেন নিয়ে এলি ওকে? তোকে তোর অধিকার থেকে কেউ বঞ্চিত করতে পারে না, কেউ বঞ্চিত করতে পারে না। আর যদি বঞ্চিত করতে চায়, অধিকার ফিরিয়ে নেওয়ার দায়িত্ব হচ্ছে তোর নিচে। হ্যাঁ, তোর নিচে। এবার থেকে এগুলোই পরবি আর আগের মতো সাজবি। আমি তোকে আগের সাজে দেখতে চাই। যেমন করে বলেছি ওইভাবেই লড়াই করবি। তোকে তোর অধিকার থেকে কেউ বঞ্চিত করতে পারে না।